এক ছিল পরীরাজ্য। সেখানে অনেক পরী একসাথে বাস করত, তারা মিলেমিশেই থাকতো। কিন্তু পরীরাজ্যের একটা নিয়ম ছিল, তা হলো পরীরাজ্যের কেউ কখনো পৃথিবীর কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না, বা কখনো পৃথিবীতেও যেতে পারবে না। যদি কোনো পরী এমন করে তাহলে তাকে পরীরাজ্য থেকে বিতাড়িত করা হবে। নীলপরি শোন, আমার না পৃথিবীতে যেতে খুব ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে পৃথিবী দেখতে কেমন হয়, সেখানকার মানুষরা কেমন হয়, আমার খুব দেখতে ইচ্ছে করে রে। যা বলেছিস একবারই, দ্বিতীয়বার আর বলিস না। আমি বাদে যদি অন্য কেউ কখনো শুনেছে, তবে তো আর রক্ষে থাকবে না। পরীরানী নিজেই তোকে রাজ্য থেকে বের করে দেবে, তখন আর পৃথিবী ঘুরতে যেতে হবে না, সেখানেই থেকে যাস। আমি তো কিছুই বুঝি না, পরীরানী কেন আমাদেরকে পৃথিবীতে যেতে দেন না। কে জানে কোন কারণে, তবে এটাই আমাদের পরিরাজ্যের নিয়ম। আমাদের নিয়ম তো মানতেই হবে, বল। চল স্নান করে আসি, কথা বলতে বলতে একে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল, অনেক দেরি হয়ে গেল, বল। এরপর লালপরি ও নীলপরি মিলে স্নান করতে চলে যায়। লালপরি ছিল পরিরাজ্যের সবচেয়ে সুন্দর ও চঞ্চল পরী। লালপরি চাইতো পৃথিবীতে গিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু পরিরাজ্যের নিয়মের কারণে সে কখনোই পরিরাজ্যের বাইরে যেতে পারতো না। একবার লালপরি একা একা বলতে থাকে, আমার এখানে একদমই মন টিকছে না, আমি যেভাবেই হোক পৃথিবীতে যাবই যাব। আমি কাল দিনের বেলা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যাব। যাওয়ার পর যদি পরিরানী জানতে পারে, তাহলে আমার কি হবে? পরেরটা নয় পরেই দেখা যাবে, তবে কাল আমি যাবই। লালপরি ঠিক করে ও কাউকে কিছু না বলে পৃথিবীতে ঘুরতে যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। লালপরি পরের দিন সকাল হতেই রাজ্য থেকে বেরিয়ে পড়ে পৃথিবী যাওয়ার জন্য। আরে আরে বাহ, পৃথিবী তো দেখছি অনেক সুন্দর দেখতে। দেখে তো মনে হচ্ছে আমাদের পরিরাজ্যের থেকে এই পৃথিবীটা বেশি সুন্দর। আমার তো পৃথিবীতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। আরে আরে, ওই তো গাছের নিচে একটা যুবককে দেখা যাচ্ছে। দেখতে তো বেশ সুদর্শনই মনে হচ্ছে। যাই তো, একটু কাছে গিয়ে কথা বলে দেখি তো। এরপর লালপরি যে রাখালের কাছে যায়, পরীকে দেখে রাখাল অবাক হয়ে যায় আর বলে, আরে আরে, কে তুমি আর আমার কাছে কেন এসেছো? দেখো, তুমি দেখতে খুব সুন্দর, তবে তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে। সরে যাও এখান থেকে। আরে আরে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে কে তুমি, আর আমার এখানে কেন এসেছো? আমি হলাম লালপরি, আমি থাকি পরিরাজ্যে। আমার খুব ইচ্ছে ছিল পৃথিবী ঘুরে দেখার, তাই আজ আমি পৃথিবী দেখতে চলে এলাম। আর দেখলাম তুমি এখানে বসে আছো। আচ্ছা, তোমার পরিচয়টা তো দিলে না। আমার অন্য কোনো পরিচয় নেই। আমি হলাম রাখাল। গ্রামের জমিদারের গরু ছাগলকে মাঠে চড়ানোই হলো আমার কাজ। আমি সারা দিন এখানে থাকি, সন্ধ্যা হলে গরু ছাগল নিয়ে চলে যাই। ও আচ্ছা, তাহলে তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে আমি একাই, কারণ আমার আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই। লালপুরি আর রাখাল মিলে অনেকক্ষণ কথা বলে। এভাবেই প্রায় সন্ধে হয়ে যায়। এই রে, তোমার সাথে কথা বলতে বলতে যে আমার অনেক দেরি হয়ে গেল। আজ আমি আসি, তোমার সাথে আবার পরে কখনো দেখা হবে। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আবার এসো পৃথিবীতে। এরপর লালপুরি রাখালকে বিদায় জানিয়ে পরিরাজ্যে ফিরে যায়। কে রে, কোথায় গিয়েছিলি তুই? তুই জানিস আজ তোকে পরিরানী কতবার খুঁজেছে, একবারও তোকে কোথাও খুঁজে পায়নি। কোথায় ছিলি? হ্যাঁ বল লালপুরি, কোথায় ছিলি? আমি কাউকে কিছু না জানিয়ে পৃথিবীতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে একটা রাখালের সাথে আমার পরিচয় হয়েছে রে। হায় হায় নীলপরি, এ তুই কি বলছিস কি? পরিরানী যদি একবার তোর ব্যাপারে কিছু জানতে পারে, তবে তোকে আর আস্ত রাখবে না রে। নীলপরি আর লালপরি যখন এসব নিয়ে কথা বলছিল, তখন পরিরাজ্যের পরিরানী তাদের সব কথা শুনে নেয় আর রেগে গিয়ে বলে, কি লালপরি, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাকে না জানিয়ে পৃথিবীতে গিয়েছো? আর তুমি কি জানো না আমাদের পরিরাজ্যে এই নিয়ম নেই? আমি জানি রানীমা, আমার ভুল হয়ে গেছে। আর আর কখনো এমনটা হবে না। এবারের মতো আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? কখনোই না, তোমার এমন ভুলের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে এক্ষুনি আমার রাজ্য থেকে বিতাড়িত করলাম, আর কখনোই যেন তোমাকে আমি আমার রাজ্যে দেখতে না পাই। লালপরি পরিরানীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী লালপরির কোনো কথাই শুনে না আর তাকে পরিরাজ্য থেকে বের করে দেয়।
লালপরি আর কোনো উপায় না পেয়ে পরিরাজ্য থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যায়। এখন আমি কি করি আর কোথায় বা যাব? আমি বরং এক কাজ করি, আমি আজ রাতটা এই গাছের নিচেই কাটিয়ে দিই। রাখাল নিশ্চয়ই কাল আবার এখানে আসবে, আমি ওর জন্য এখানেই অপেক্ষা করব। লালপরি রাতে সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই রাখাল গরু ছাগল নিয়ে মাঠে আসে আর দেখে লালপরি গাছের নিচে ঘুমিয়ে আছে। কি ব্যাপার পরি, তুমি এখানে কি করো? আর রাতে মনে হচ্ছে তুমি এখানেই ছিলে, কি হয়েছে? এরপর পরি সব কথা রাখালকে খুলে বলে, আর সব শুনে রাখাল বলে, এ কি লালপরি, এখন তোমার কি হবে? তোমাকে তো আজ থেকে পৃথিবীতেই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এখন আমি কোথায় থাকবো আর কি বা করব? তুমি আমার সাথেই থাকবে, তবে এভাবে তো থাকা যাবে না। আর আমার তো পৃথিবীতে আর কেউ নেই। পরি, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কারণ আমিও তোমাকে পছন্দ করি। এরপর লালপরি ও রাখাল বিয়ে করে নেয়, আর লালপরি পৃথিবীতে সুখেই থাকতে লাগে। তুমি এই অবেলায় এখনো ঘুম থেকে উঠছো না যে? গরুগুলোকে মাঠে কে চড়াতে নিয়ে যাবে? হচ্ছে দাঁড়াও, প্রতিদিনই এই এক কাজ করতে আর ভালো লাগে না। এক কাজ করবে না তার কোন কাজ করবে তুমি? পারোই তুই একটা কাজ। যাও এখন, আর দেরি করো না। যাচ্ছি যাচ্ছি। রাখাল তার বাঁশি হাতে নিয়ে গরুগুলোকে সাথে নিয়ে মাঠে চলে গেল। অনেকক্ষণ তো হয়ে গেল ঘুমিয়েছি, গরুগুলোকে নিয়ে তো আবার বাড়ি ফিরতে হবে। এ কি, আমার বাঁশিটা কোথায় গেল? কি হয়েছে রাখাল ভাই, তুমি কিছু খুঁজছো নাকি? হ্যাঁ, আমার বাঁশিটা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেছেন আমার বাঁশিটা? ওই তো, ওখানে পড়ে আছে না তোমার বাঁশিটা? কিন্তু এটা তো আমার বাঁশি না, এটা তো অন্য একটা বাঁশি। ওটাই তুমি নিয়ে যাও, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে, তখন কিছুই দেখা যাবে না। কাল আবার এসে তোমার বাঁশিটা এখানে খুঁজো। কি আর করার, বাড়ি চলে যাই তাহলে। তুমি এসেছো? এ কি, ওটা আবার কার বাঁশি নিয়ে এসেছো তুমি? তোমার বাঁশি কোথায়? আর বলো না, বাঁশি বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমার বাঁশিটা কোথাও খুঁজে পেলাম না। একটা বাঁশিও তুমি ঠিক মতো দেখে শুনে রাখতে পারো না? গরুগুলো তো সব ঠিকঠাক আছে, নাকি ওগুলোও গেছে? তুমি যে কি ভাবো আমাকে, সব ঠিকঠাক আছে। সামান্য একটা বাঁশি তো, তুমিও যদি একটা গরু হয়ে যেতে তাহলে খুব ভালো হতো। তুমি কি বললে? না না না, কিছু না। এই বাঁশিটা একটু বাজিয়ে দেখি তো কেমন বাজে। এই বাঁশির শব্দ এত কম কেন? গরুগুলো তো বাঁশির শব্দই শুনবে না। এ কি, আমার বউ আবার কোথায় চলে গেল? এই গরুটা আবার কোথা থেকে আসলো? দেখে তো আমাদের গরু মনে হচ্ছে না। সুমি, তুমি কোথায়? বৌমা তো একটু আগেই তোর সাথে বাইরে দাঁড়িয়েছিল, এখন আবার বৌমাকে খুঁজছিস যে? আর তোর সামনে এই গরুটা কোথা থেকে আসলো আবার? জানি না মা, চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছিলাম। চোখ খোলার পর দেখি তোমার বৌমার জায়গাতে এই গরুটা দাঁড়িয়ে আছে। ঘরে গেছে হয়তো, তুই ভিতরে গিয়ে দেখ। ঠিক আছে মা, ব্যাপার কি? এই গরুটাও আমার সাথে সাথে ঘরে আছে কেন? ওই গরুটাকে আগে তুই গোয়াল ঘরে রেখে আয়, তারপরে তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, তুমি তোমার ঘরে যাও, তারপর আমি গরুটাকে রেখে আসছি। রাখাল গরুটাকে গোয়ালঘরে রেখে এসে তার বউকে ডাকতে থাকে। প্রতিবারই গরুটা তার ডাকে জবাব দেয়। কি হচ্ছেটা কি এসব? এত রাত করে আমার বউটা কোথায় চলে গেল? আর গরুটাই বা আমার প্রতিটা ডাকে সাড়া দিচ্ছে কেন? আমার কথা মতো বউ আবার সত্যি সত্যি গরু হয়ে গেল না তো? বাঁশি বাজার পরই তো এমন হলো। তার মানে কি এই বাঁশিটা জাদুর বাঁশি? কাল সকালে পরীক্ষা করে দেখতে হবে আসলে ঘটনাটা কি। রাখাল ভাই, কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো যে? সে কবে থেকে তুমি আমার ভালো জামাটা নিয়ে রেখেছো বিয়ের দাওয়াত খেতে যাবে বলে, কিন্তু এখনো জামাটা ফেরত দেওয়ার নাম নেই।
ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এখানে একটু দাঁড়াও, আমি জামাটা নিয়ে আসছি। যে না আমার চামচিকের মতো চেহারা, তার আবার এত সুন্দর জামা পরার শখ, আর এটা তো আমাকেই ভালো মানায়। এক কাজ করলে কেমন হয়, আমার বাঁশিটা ওর কানে বাজিয়ে দেখি তো সত্যি কাজ করে কিনা। হ্যাঁ দাও, আমার হাতে দাও। দাঁড়াও, যাওয়ার আগে আমার এই নতুন বাঁশিটার সুর শুনে বলো বাঁশিটা কেমন। ঠিক আছে, শোনাও। আমার সামনের জনটা যেন মাছ হয়ে যায়, এবার আর আমার চোখ বন্ধ করা যাবে না, নিজ চোখেই দেখতে হবে বাঁশিটা জাদুর বাঁশি কিনা। কিছু কি বললে রাখাল ভাই? আরে না, এক্ষুনি বাঁশিটা তোমাকে বাজিয়ে শোনাচ্ছি। রাখাল বাঁশি বাজানোর পর তার সামনে থাকা লোকটি সত্যি সত্যি মাছের রূপ নিল, আর পাশের বাসার ঝিমলি এ কাহিনীটা দেখে ফেললো। যা ভেবেছিলাম তাই, তাহলে কি কালকের গরুটা আমার বউ ছিল? যাক, ভালোই হলো, এখন থেকে যে আমার সাথে লাগতে আসবে তাকে এভাবেই শাস্তি দেব আমি। চাচা এটা কি করলো? বাঁশি বাজিয়ে সামনে থাকা লোকটাকে মাছ বানিয়ে ফেললো। এখন আবার দেখছি মাছটাকে পানি দিয়ে পাতিলে রেখে দিচ্ছে। মা, আমি একটু বাইরে গেলাম। বৌমা কোথায়? ফিরে এসেছে? তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না, ও বাইরে গেছে, সময় হলেই ফিরে আসবে। ঠিক আছে, যা তবে। এক কাজ করি, তপনদের বাড়িতে যাই, সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিল, আমি আজ তার প্রতিশোধ নেব। আমি চাচার পিছু নিয়ে দেখি চাচা আর কি কি করে এই জাদুর বাঁশি দিয়ে। কিরে রাখাল, সেদিন আমার কাছে অপমানিত হয়ে তোর শখ মেটেনি, আবার তুই আমার বাড়িতে এসেছিস যে? এসেছি সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। তুই এখন বাঁশি বাজাচ্ছিস কেন? এখন কি বাঁশি বাজানোর সময়? রাখাল চাচা বাঁশি বাজিয়ে তপন চাচাকেও পাখি বানিয়ে দিল। বড্ড বেশি কথা বলিস তুই, এখন পাখি হয়ে সারা জীবন কিচিরমিচির কর। এভাবে চলতে থাকলে তো রাখাল চাচা একসময় কারো বড় ক্ষতি করে ফেলবে। না, চাচাকে আমার থামাতে হবে। মা, আমি চলে এসেছি। এসেছিস বাবা? একটু অপেক্ষা কর, আমি তরকারিটা চড়িয়ে দিয়ে আসছি। মা, এই পাতিলে একটা মাছ রেখেছিলাম, মাছটা কোথায়? তোমার বটিতে রক্ত, মাছটা কি কেটে ফেলেছো তুমি? এটা অন্য মাছের রক্ত, আর ওই মাছটাকে আমি ছাই মাখিয়ে রেখেছি। এখনই আমি মাছটা কাটবো। কি বলছো এসব? তাড়াতাড়ি মাছটা আমার হাতে দাও মা, দেখি এখনো বেঁচে আছে কিনা। এই নে, মাছটা কাটতে দিবি না? তবে এনেছিলি কেন? ভাগ্যিস মাছটা এখনো মরেনি, তাহলে যে সর্বনাশ হয়ে যেত। আমি আরেকটু দেরি করলেই মাছটা কেটে ফেলতে তুমি। তোর কি হয়েছে বলতো? কাল থেকে বৌমারও কোনো খবর নেই, তুই আবার এই মাছ নিয়ে পড়ে আছিস এখন। সব খুলে বল তুই আমাকে। দাঁড়াও বলছি, তার আগে এই নতুন বাঁশিটি তোমাকে বাজিয়ে শোনাতে চাই। এটা কোনো বাঁশি বাজানোর সময় হলো? আহা মা, একটু শোনোই না। রাখাল চাচা বাঁশি বাজিয়ে তার মাকেও বিড়াল বানিয়ে দিল। না, এসব আর সহ্য করা যাবে না, চাচাকে আমার বোঝাতে হবে। ঝিমলি, তুমি কোথা থেকে এলে? কিছু দেখোনি তো? চাচা, আপনি কি করছেন এসব? আপনি এগুলো করা বাদ দিন। দেখুন, আপনার জন্য আশেপাশের মানুষগুলোর কি অবস্থা হয়েছে। বুঝেছি, তুমি সবটা দেখে ফেলেছো, এখন তোমার মুখটাও বন্ধ করতে হবে আমায়। বাসি, ঝিমলিকে তুমি পাথরের মূর্তি বানিয়ে দাও। বাঁশি বাজিয়ে তোমার কোনো লাভ হবে না, আমি আমার কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছি। রাখাল ভাই, তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সোমার বাবাকে আমি দেখতে পাচ্ছি না। তুমি কি ওনাকে কোথাও দেখেছো? না, আমি তো ওর সঙ্গে কথা বলেই চলে এসেছি। রাখাল ভাই, আমার স্বামী যে সকাল সকাল তোমার বাড়িতে এলো, এরপর থেকে তো ওর কোনো খোঁজই পাচ্ছি না। কোথায় গিয়েছে তুমি কি জানো? না, আমি কোথা থেকে জানবো? ওই পাতিলে রাখা মাছটা এত ঝাপাঝাপি করছে কেন? তোমাদের সাথে এত কথা বলার সময় নেই আমার। আমার গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যেতে হবে।
ঠিক আছে রাখাল ভাই, যাও তুমি তোমার কাজ করো। আমরা শুধু আমাদের লোকদের খোঁজ নিতে এসেছিলাম তোমার কাছে। চলুন ভাবি, আমরা এখান থেকে যাই। আপনি কি এগুলো ঠিক করছেন চাচা? আপনি কিভাবে মিথ্যা বলছেন? নিজের কাছের মানুষদের আপনি পশু পাখি বানিয়ে রেখেছেন। তুমি বেশি কথা বলো না তো, না হলে তোমার সাথেও এমনটা করতে বাধ্য হব আমি। গরুগুলো বের করতে গিয়ে হঠাৎই রাখালের চোখ পড়ল তার গরুরূপী বউয়ের ওপর। আমি এসব কি করছি? নিজের মা বউকে এভাবে পশু বানিয়ে রেখে ওদেরকে এভাবে কষ্ট দিচ্ছি আমি? বাঁশিটা কি আমার উপরে কোনো জাদু করেছে? চাচা, এখনো সময় আছে, আপনি আপনার জাদু ফিরিয়ে নিন, নয়তো এই মাছটার মতো আপনার পরিবারেরও যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করবেন আপনি? তুমি ঠিক বলেছ, এখন আমি বাঁশিটা বাজিয়ে সবাইকে মানুষ বানিয়ে দিচ্ছি। কোথায় চাচা? আপনার বাঁশি বাজানোর পরও তো সবাই ঠিক আগের মতোই আছে। বাঁশিটা ভাঙলে হয়তো সবাই আগের মতো হয়ে যাবে। আমি বাঁশিটা ভেঙে দেখি। বাঁশি ভাঙার পরও কিছুই ঠিক হলো না। এখন উপায়, ওরা কি কেউ আগের মতো হবে না? ওই বাড়িতে আমার পরিচিত একজন সাধু বাবা থাকেন, আপনি চলুন আমার সাথে, আমি দেখি উনি কিছু ঠিক করতে পারেন কিনা। কি হয়েছে তোদের? তোরা আমার কাছে কেন এসেছিস? বাবা, আপনি এই বাঁশির সুরটা শোনেন, এই বাঁশি বাজিয়ে সামনের মানুষকে যা খুশি বানিয়ে দেওয়া যায়। এই বাঁশিটা তোরা কোথায় পেলি? আর এই বাঁশিটাকে ভেঙেছে কে? গাছের নিচে পেয়েছি, ভেবেছিলাম বাঁশিটা ভাঙলে সব জাদু শেষ হয়ে যাবে, তাই ভেঙেছি। কেঁচো ভূতের বাঁশি এটা। নিশ্চয়ই তুই যখন ঘুমাচ্ছিলি তোর বাঁশিটা নিয়ে ওই ভূতের বাঁশিটা তোর কাছে রেখে গেছে। ভীষণ পাজি ওই ভূত। দাঁড়া, আমি ওকে এক্ষুনি ডাকছি। এই তো আমার বাঁশি, সেই কবে থেকে খুঁজছিলাম। হায় হায়, আমার বাঁশিটা ভাঙলো কে? যাকে তুই বাঁশিটা দিয়েছিলি সেই ভেঙেছে। এখন তুই ঢং করছিস? তোর এই বাঁশির কারণে যারা যারা পরিবর্তন হয়েছে তাদের সবাইকে তুই ঠিক করে দে। পারবো না, আমি তো ওদেরকে পরিবর্তন করিনি, রাখালি ওদেরকে পরিবর্তন করেছে। ওদেরকে ঠিক না করলে তোর এই বাঁশিটা আগুনে পোড়াবো আমি, আর তুই ধ্বংস হয়ে যাবি। করছি করছি, এত রাগের কি আছে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি সবাইকে ঠিক করে দিচ্ছি। তুমি দয়া করে বাঁশিটা পুড়িয়ে ফেলো না। কেঁচো ভূত জাদু করে সবাইকে ঠিক করে দিল। করেছি, এবার বাঁশিটা আমাকে ফেরত দাও। আগে তুই রাখালের আসল বাঁশিটা ফেরত দে। এই নাও তোমার বাঁশি, এবার আমাকে আমার বাঁশিটা দাও। এই গ্রামে আবার তোকে দেখলে তোকে আর আস্ত রাখবো না। তুই ভাগ এখান থেকে। কেঁচো ভূত তার বাঁশি নিয়ে চলে গেল। রাখালও তার সাধারণ বাঁশি নিয়ে বাড়িতে ফিরে গেল। চাঁদের আলোতে পৃথিবীতে উড়ে বেড়ানোটা সত্যি অন্যরকম। আমার যে পৃথিবীতে ঘুরতে কত ভালো লাগে। কই, আর তো কোনো পরী পৃথিবীতে ঘুরতে আসে না, আর আসবেও বা কি করে? আর পরিমাতা তো তাদেরকে পৃথিবীতে আসতে দেয় না। আমি বুঝি না, পৃথিবীতে পরীরা আসলে পরিমাতার সমস্যা কোথায়? এসব কথা বলতে বলতে মিষ্টি পরী পৃথিবীর আকাশে উড়ে বেড়াচ্ছিল। মিষ্টি পরী ছিল পরীর রাজ্যের সব থেকে সুন্দরী পরী। মিষ্টি পরী দেখতে যেমন সুন্দর ছিল, তার মনটাও ছিল ভীষণ সুন্দর। আর সুন্দর এই পরী পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসতো। কি ব্যাপার, কি ব্যাপার? ওই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে যে। ঘরে কি বাচ্চার মা নেই নাকি? দেখি তো গিয়ে। এরপর পরী সেই কুঁড়ে ঘরে ঢুকে পড়ে। আর ঢুকেই সে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একজন কন্যা সন্তানকে দেখতে পায়।
আর মিষ্টি পরি বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আহা, কি সুন্দর দেখতে একটা বাচ্চা। কিন্তু এই বাচ্চাটা এই ঘুরে ঘুরে একাই কি করছে? এই বাচ্চার মা কোথায়? তবে আশেপাশে তো বাচ্চার মাকে দেখতে পাচ্ছি না। তবে দিব্য দৃষ্টি দিয়ে এই বাচ্চার মাকে খুঁজে বের করতে হবে। এসব কথা বলে মিষ্টি পরি তার চোখ বন্ধ করে এবং তার দিব্য দৃষ্টিতে সব দেখতে পায়। আমার গ্রামে যে এরকম একটা দুশ্চরিত্রা মহিলা আছে তা তো আমি জানতাম না। আমার গ্রামে দুশ্চরিত্রা মহিলাদের কোনো জায়গা নেই। তোর এই অবৈধ সন্তানকে নিয়ে তুই এক্ষুনি বেরিয়ে যা গ্রাম থেকে। স্বামী মারা যাওয়ার পরও তুই কিভাবে গর্ভবতী হলি? আপনি আমাকে ভুল ভাবছেন মোড়ল মশাই। আমার স্বামী মারা যাওয়ার আগেই আমি গর্ভবতী ছিলাম। এই সন্তান বৈধ। আপনি দয়া করে আমাকে গ্রাম ছাড়া করবেন না। তবে আমি কোথায় যাব? আপনি আমাকে দয়া করুন। আমাকে এখানে থাকতে দিন। আমি আপনার পায়ে ধরে মোড়ল মশাই, আমাকে তাড়িয়ে দেবেন না। পাছাড় কলঙ্কিনী, পাছাড়। তোকে নিয়ে আমাদের গ্রামের নাম খারাপ হয়েছে। আমি চাই না সেই নাম আরো খারাপ হোক। তুই বেরিয়ে যা তো ভাই, বেরিয়ে যা। তুই যদি এই গ্রাম থেকে না যাস তবে তোকে আমি এক ঘরে করে দিলাম। থাক এবার, কত থাকার শখ। এসব কথা বলে মোড়ল থেকে চলে যায়। এখন আমি কি করব? আমার এই নিষ্পাপ সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? ওই শয়তান মোড়ল মশাই আমাকে এক ঘরে করে দিল। না, ওই মোড়ল যখন আমাকে লাথি দিয়েছে তখন ওর ঘরেই আমি আমার ক্ষুধা মেটাবো। এই কথা বলে মিতালি মোড়লের বাড়িতে যায়। আর মোড়লের গোয়াল ঘরে ঢুকে গরুর দুধ দহন করে নিয়ে যায়। আর সেই গরুর দুধ খাইয়ে মিতালি তার সন্তানের ক্ষুধা নিবারণ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার হরি? তোর গিন্নিমা বললো আজকাল নাকি গরুর দুধ কম হচ্ছে। তা গরুগুলোকে কি ঠিক মতো খেতে দিচ্ছিস না নাকি? না না মোড়ল সাহেব, আমি তো ঠিক মতোই খেতে দিই। কিন্তু সকালবেলা দুধ দোহাতে গেলেই দুধ কম হচ্ছে। আমার মনে হয় কেউ রাত্রেবেলা এসে গরুর দুধ চুরি করে নিয়ে যায়। কি বলছিস হরি? গরুর দুধও আজকাল চুরি হচ্ছে? তাহলে তো ব্যাপারটাকে ভালো মতন পর্যবেক্ষণ করতে হবে। এরপর মোড়ল হরিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আর সেই হরি মোড়লের বুদ্ধিমতো কাজ শুরু করে দেয়। এদিকে রাত হতেই মিতালি প্রতিদিনের মতো গরুর দুধ চুরি করতে আসে। আর তখনই হরি মিতালিকে ধরে ফেলে। চোর 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 চোর, মোড়ল মশাই তাড়াতাড়ি আসুন, আমি চোর ধরেছি। শয়তান দুশ্চরিত্রা মহিলা, তোকে আমি এক ঘরে করে দিয়েছি আর তুই কিনা আমার বাড়িতেই দুধ চুরি করতে এসেছিস। তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। হরি, যা তো, নিয়ে আয় আমার চাবুকটা নিয়ে আয়। মোড়ল তার ক্ষোভে মিতালিকে মারা শুরু করে আর প্রচন্ড মারার পর মিতালিকে একদম নিথর করে দেয়। এই রে বাবু, এ তো মনে হয় একেবারে মরে গেছে। এখন কি হবে? কি আর হবে, এই কলঙ্কিনীকে রাতের অন্ধকারেই মাটি চাপা দিয়ে দে, তাহলে হয়ে গেল। এরপর মোড়লের কথা মতো হরি মিতালিকে মাটি চাপা দিয়ে দেয়। আর এসব দেখে পরি অস্থির হয়ে চোখ মেলে। ছি 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 ছি, এই সুন্দর পৃথিবীতে মানুষগুলো যে এত খারাপ হতে পারে তা তো আমি কখনো ভাবিনি। এই জন্যই হয়তো পরিমাতা পরিদের পৃথিবীতে আসতে দিতে পছন্দ করেন না। আমি আর এই পৃথিবীতে আসবো না, আর এই কন্যাকেও আমি এই পৃথিবীতে রাখবো না। এরপর মিষ্টি পরি সেই বাচ্চাটিকে নিয়ে পরীর রাজ্যে চলে যায়।
আর সেই মিষ্টি পরীর কাছেই মানুষকন্যা ঋতু বড় হতে থাকে। মানুষকন্যা ঋতুকে মিষ্টি পরী সবসময় ঘরের ভেতরেই রাখতো, কিন্তু একদিন এ কি মিষ্টি পরীর বিছানায় মানুষ কন্যা? আমার রাজ্যে এসব কি হচ্ছে মিষ্টি পরী? তুমি এই মানুষ কন্যাকে কোথায় পেয়েছো? আর তোমার ঘরে একটা মানুষ কন্যা বেড়ে উঠছে, অথচ সেটা আমরা জানতেই পারলাম না কেন বলো তো? মাফ করবেন পরিমাতা, আসলে আপনি তো মানুষদের পছন্দ করেন না, তাই আপনাকে আমি জানাতে ভয় পেয়েছিলাম। কিন্তু পরিমাতা, আমি বাধ্য হয়ে এই মানুষ কন্যাকে পরিরাজ্যে নিয়ে এসেছি। আপনি ঠিকই বলেছিলেন পরিমাতা, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। সত্যি, মানুষেরা এত নিষ্ঠুর কাজ করতে একবারও ভাবে না। আমি অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই বলি না, কিন্তু তুমি একজন পরী হয়ে মানুষ কন্যাকে কেন এখানে নিয়ে এসেছো? আমি তো কিছুই বুঝলাম না। এরপর মিষ্টি পরী পরিমাতাকে সব কথা খুলে বলে। সব শোনার পরেও পরিমাতা মানুষকন্যা ঋতুকে একদম মানতে পারছিল না। তুমি যাই কর না কেন আর যেটাই করতে চাও না কেন, আমি কিছুতেই এই মানুষকন্যাকে আমার পরিরাজ্যে রাখবো না। এতটা নিষ্ঠুর হবেন না পরিমাতা। আমি অনেকদিন ধরে এই বাচ্চাটাকে মানুষ করেছি। এই মানুষকন্যাকে বড় করতে গিয়ে যে আমার মধ্যে মাতৃত্ব জেগেছে, আমি কিছুতেই একে হাতছাড়া করতে পারবো না। আপনি আমাকে দয়া করুন। তবে পরিমাতা, আপনার তো মানুষকে সমস্যা, কিন্তু আপনি তো একে পরি বানিয়ে দিতে পারেন। পরি হলে তো আপনি নিশ্চয়ই এই বাচ্চাকে পরিরাজ্যে ঠাঁই দেবেন। আপনি দিন নাই মানুষ কন্যাকে পরিতে পরিণত করে। আমি তো জানি আপনি অনেক শক্তির অধিকারী। এসব কথা বলে মিষ্টি পরি অনেক জোর করে কান্না করতে থাকে। আর মিষ্টি পরির কান্না দেখে পরিমাতা বাধ্য হয়ে মানুষ কন্যা ঋতুকে পরিতে পরিণত করে দেয়। তো তোমার মাতৃত্ব আর তোমার এই কান্না দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তো আমি আর তোমার উপর রাগ করে থাকতে পারলাম না। তোমার এই মানুষ কন্যাকে আমি পরি বানিয়ে দিয়েছি। এবার তুমি তোমার কন্যাকে পরিদের নিয়ম কানুন শিখিয়ে দাও। এসব বলে পরিমাতা চলে যায়। আর মিষ্টি পরি খুশি হয়ে ঋতুকে বুকে জড়িয়ে নেয়।